আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার। পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না। তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, চারদিক থেকে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমেরিকার মতে না চললে, আমেরিকার স্বার্থ বিরোধী হলে, তাহলে আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেরি করে না। সুতরাং ট্রাম্প সাহেব পড়া হাতে এই বাংলাদেশের এই ইউনূস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে, যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে, এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে। খুবই ভয়াবহ একটি লেখা। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয় ভালো লাগছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করেছেন আরেকটা জিনিস। দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনূস, ক্ষমতায় থাকবেন আরো 4 বছর। এর পেছনে দুটো কারণ রয়েছে, দুটো বিষয় অসাধারণভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে। প্রথমত, ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এবং ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? ভারতকে কিভাবে ভাঙতে হবে, তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে, যেমনটা অপদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে। আমেরিকা হচ্ছে বিশ্ব মোড়ল, তার মেজাজ, মর্জি ও স্বার্থ অনুযায়ী চলে এই পৃথিবী। দেশে দেশে যুদ্ধ বাধায় আমেরিকা, তার প্রমাণ নতুন করে দেওয়ার দরকার নেই। তাহলে আমেরিকার মতে না চললে, আমেরিকার স্বার্থ বিরোধী হলে, তাহলে আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেরি করে না। তাহলে প্রশ্ন আসছে, বাংলাদেশের বর্তমান সরকার যে পথে চলছে সেটা প্রেসিডেন্টের ট্রাম্পের নীতির বিরোধী। আমেরিকা এখন যেটা করবে সেটা একটা শুধু গ্রিন সিগন্যাল দেয়া, কাকে? ভারতকে, যাতে মোদী এগিয়ে যেতে পারেন। তুলসী গ্যাবার্ট বলেছিলেন আমেরিকার প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কথা শুরু করেছে, বলেছিলেন সেদিনই। সেই কথাটা এবার হবে এক লাইনে, আর কোনো কথা নয়, ইউনূস ইউ মাস্ট গো। আর সেটা এই মুহূর্তে, কখনো দেরি করে নয়। পরের কাজটুকু করবেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার জন্য ভারতের সেনাপ্রধানের একটা ফোন যথেষ্ট, একটা ফোন কল। সেটাও ঘটতে বেশি সময় লাগবে না। তো তুলসী গ্যাবার্টকে মিথ্যেবাদী বলার ইমিডিয়েট রেজাল্ট হবে এইটাই। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা, যদি এই শেষ মুহূর্তে বাংলাদেশ সরকার তারা আমেরিকার দিকে ভালোবাসার অলিভ ব্রাঞ্চ, মানে সবুজ সংকেত, তারাও যদি বলে যে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, আসুন ভারত, বাংলাদেশ এবং আমেরিকা আমরা একসাথে বসি, ডিসকাস করি, তারপরে আপনারা যা বলবেন আমরা মেনে নেব, যা করতে বলবেন। এটা সময় কিনবার জন্য এটা একটা পদ্ধতি হতেই পারে। সময় কিনবার জন্য অনেক সময় মনের কথাটা চেপে রেখে মুখে অন্য কথা বলে। কিংবা যদি গ্যারান্টি দিয়ে দেয় বাংলাদেশ সরকার এখন যে আমরা সন্ত্রাসবাদকে দমন করবার, উগ্রবাদকে দমন করবার জন্য আপনারা যা বলবেন আমরা তা মেনে চলবো। যদি বলে আপনারা মাইনরিটি যারা আছে তাদের সেফটি, তাদের নিরাপত্তার জন্য আপনারা যা করতে বলবেন, যা করা প্রয়োজন, এমনকি আপনারা যা বলবেন তা আমরা করব, তাহলে আমাদের অন্তত সুযোগ দিন। কিংবা যদি বলে যে আমরা সামনের বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন করার একটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সরকার, সেই ইঙ্গিত এক এক দিনে এক এক রকম হচ্ছে, কখনো ডিসেম্বর এবছর হচ্ছে, কখনো সামনের বছর মার্চ হচ্ছে, এটা আবার একটুখানি এদের দম আবার একটু ফিরে এলে এই দিনগুলো আরো পিছিয়ে যেতে পারে। তা যদিও বলে এখন বাংলাদেশ সরকার যে আপনাদের কথা মতো ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আমরা করব, যেটা আজ থেকে মাসখানেক আগেই বাংলাদেশে যে সার্চ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় যিনি আছেন যুক্তরাষ্ট্রের ট্রেসি জ্যাকবসন, তিনি এই কথা বলেছেন আজ থেকে প্রায় 1.5 মাস হয়ে গেল প্রায়। তিনি এই কথাটা বলেছিলেন, এটা করতে হবে, গ্যারান্টি দিতে হবে। বাংলাদেশ সরকার সেটা মানে খুব একটা গুরুত্ব দেয়নি। এখন যদি বলে আমরা সেটা গুরুত্ব দিই, আপনারা যবে নির্বাচন চাইবেন আমরা তবে নির্বাচন করব, যদি এই কথা বলে, তাহলে কি আমেরিকার একটু মনটা গলবে ট্রাম্প সাহেবের? আমার কিন্তু ধারণা হয় না। কারণ ট্রাম্প সাহেবের পাকা মাথা, কিন্তু পাকা মাথা। তিনি জানেন যে গিরগিটির সময়ে সময়ে রং পাল্টায়, যখন যেটা দরকার সেই রংটা নিজের শরীরে নিয়ে নেয়। তো ইউনূস সরকার হচ্ছে একটি মানে আদ্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত একটি গিরগিটি প্রজাতির জীব। সুতরাং এই সরকারকে খুব বেশি তোল্লাই দেয়া আর বরদাস্ত করাটা আমেরিকার স্বার্থ বিরোধী।
এবং শুধু আমেরিকা নয়, ভারতের স্বার্থ বিরোধী এবং আমেরিকাকে ভারতের দিকেও তাকিয়ে চলতে হবে। বর্তমান পৃথিবীর জিওপলিটিক্স এইটাই বলে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে, যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকে। খুবই ভয়াবহ একটি লেখা। দর্শক, ওয়াশিংটন এক্সামিনার হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রভাবশালী গণমাধ্যম। সান ফ্রান্সিসকো এক্সামিনার গ্রুপের গণমাধ্যম, এটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 20,000-এর মধ্যে রয়েছে। সারা বিশ্বের লাখো কোটি গণমাধ্যমের মধ্যে 20,000 মধ্যে থাকা কম কথা নয় নিশ্চয়ই। এবং লেখাটি লিখেছেন মাইকেল রুবিন। মাইকেল রুবিন হচ্ছেন, তিনি নিজেও যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিশ্লেষক এবং লেখক। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, মধ্যপ্রাচ্য এবং সন্ত্রাসবাদ বিষয়ে যার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এটি অনেক প্রাচীন সংস্থা। 1938 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বিভিন্ন রাষ্ট্রের সরকার, অর্থনীতি, রাজনীতি এবং সমাজ কল্যাণ নিয়ে গবেষণা করে। একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো মাইকেল রুবিন। আমি লেখাটির গুরুত্ব বোঝাতে গিয়ে লেখক এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বললাম। এই লেখাটি আবার আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। লেখাটির শিরোনাম হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান। এই লেখাতে আফগানিস্তান প্রসঙ্গে এমনভাবে আনা হয়েছে, বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, চারদিক থেকে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, অনেকে হুঁশিয়ারি দিচ্ছেন, যারা ইতিহাসের নির্মাতা, হাসিনার পতন আন্দোলনে যারা পর্দার অন্তরালে বা নানানভাবে অনস্ক্রিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা একসময় বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করতেন, তারা এখন বলছেন যে না, এই বিএনপি দিয়ে হবে না। ছাত্র জনতা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য রক্ত দেয়নি, এত সহজ হবে না। চারদিকে সেই বন্দোবস্ত। দর্শক, ফরহাদ মাহমুদ তো আগেই বলেছেন যে বিএনপি বঙ্গোপসাগরে ডুবতে যাচ্ছে। এখন সাংবাদিক জুলকারনাইন সায়েদ, তার সম্পর্কে আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রথিতযশা এবং বাংলাদেশিদের মধ্যে শীর্ষস্থানীয় একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। সেনাবাহিনীর ভিতরকার অনেক তথ্য হাসিনার আমলেই সে অল দি প্রাইম মিনিস্টার্স মেনে কিভাবে ভূমিকা রেখেছেন আপনারা জেনেছেন। সেই সাবেক সেনাপ্রধান প্যাটমোটা আজিজের পিছনে কিভাবে লেগেছিলেন, সেই আজিজের বিভিন্ন তথ্য, কোন বিমানে কি ওঠে, কি মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, এটাও রেকর্ড করে আনতে সক্ষম হয়েছিলেন। তো এই জুলকারনাইন সায়েরাই কিন্তু হাসিনার পতনের প্রেক্ষাপট তৈরি করেছে। এবং আপনি এটাও জানেন যে আমাদের জুলাই বিপ্লবে সাদিক কায়েমদের সাথে কিভাবে কোঅপারেট করেছেন, কিভাবে সমন্বয়কদের থাকার জায়গা করে দিয়েছেন, বিদেশি মিশনের সাথে কানেক্টেড থেকেছেন। অসম্ভব অবদান এই জুলকারনাইন সায়েদের আছে। এই জুলকারনাইন সায়ের এরা বিএনপির প্রতি বিরক্ত, বিষয়টা এরকম নয়। এরা সত্য তুলে ধরছেন, বাস্তবতা তুলে ধরছেন। এই জুলকারনাইন সায়ের একটা লেখা আমি বিশ্লেষণ করব, যে লেখা প্রমাণ করে, তিনি বলেননি কিন্তু এই লেখার তাৎপর্য হচ্ছে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। ক্ষমতা আসতে হলে বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী অনেক ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস মজবুত হচ্ছেন, সংস্কার করবেন, রাষ্ট্রেও বা থানায়, ডিসি অফিসে বিএনপির খবরদারির রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে। এবং ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নতুন শর্ত মানতে হবে, নতুন শর্তে নতুন সমীকরণ হবে, কিন্তু সেই শর্ত মানলে আবার বিএনপি থাকবে না। আমি একটু জনাব সায়ের ভাইয়ের লেখাটা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে অ্যানালজি করে দেখাই যে কিভাবে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা শেষ। অতএব ভাইরা যারা বিএনপি করেন, আপনারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেন, বিকল্প চিন্তা করেন। আওয়ামী লীগ গেছে মানে বিএনপি যাবে, কারণ আওয়ামী লীগ বিএনপি একই চরিত্রের, একটা গেলে আরেকটা থাকবে না। এই এস্টাবলিশমেন্ট বা এই পুরনো বন্দোবস্ত মানুষ পছন্দ করছে না, তরুণ প্রজন্ম এগুলো পছন্দ করছে না। জুলকারনাইন সায়েদ লিখেছেন, বিএনপির সব থেকে বড় এক্সকিউজ, এত বড় দল আমরা কেমনে সবাইকে সামাল দিব। আচ্ছা, তাহলে আপনার কত বড় দল, আপনাদের সদস্যের সংখ্যা কত, আর এদের মধ্যে চাঁদাবাজের সংখ্যা কত? চাঁদাবাজ ও ত্রাস সৃষ্টি করে এমন নেতাকর্মীদের বিষয়ে আপনাদের কি আদৌ কোনো স্ট্যান্ডার্ড পলিসি আছে? দেখেন, এখানে কয়েকটা বিষয়। যে বিএনপি যে এক্সকিউজ, এটা ঠিক না। যে বড় দল, চাঁদাবাজি কিছু হবে, রুহুল কবির রিজভী এই কথাটা বলেন, এটা ভুয়া কথা। বিএনপির চাইতে কর্মীর সংখ্যা বিবেচনায় জামাত ইসলামী বড় দল। কই, জামাত ইসলামী তো চাঁদাবাজ নেই। আর জামাত ধর্মীয় দল, এটা বাদ দিলাম। তাহলে আপনি যদি ভারতের বিজেপির দিকে তাকান, কংগ্রেসের দিকে তাকান, চায়নার কমিউনিস্ট পার্টির দিকে তাকান, তাদের চাইতে তো বড় দল বিএনপি না। ওই তাদের তো এরকম চাঁদাবাজির অভিযোগ নেই, তারা তো ক্ষমতায়। মানে এইসব এক্সকিউজ, এটা ফালতু এক্সকিউজ।
এটা কোনো এক্সকিউজ না যে বড় দল তার চাইতে বড় দল হলে চাঁদাবাজি করবে কিছু, এটা ঠিক না, এটা ভুয়া বুঝা। অত বড় দল না, বিএনপি নিজেদেরকে যত বড় বলে তত বড় দল নয়, এটাও সাহেব সাহেব ইঙ্গিত দিয়েছেন যে কত বড় আপনারা, মানে অত বড় দল নয়। আর চাঁদাবাজ এবং ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিএনপির আদৌ কি কোনো স্ট্যান্ডার্ড পলিসি আছে? মানে বিএনপির যে এই বহিষ্কার, এটা একটা ভোতা অস্ত্র অ্যাকর্ডিং টু জুলকারনাইন সাহেব, সরাসরি তিনি বলেননি, তার বক্তব্যের ব্যাখ্যা। এবং এটা লোক দেখানো বহিষ্কার। বহিষ্কারটা হয় এরকম, আমি বলছি ব্যাখ্যা হিসেবে, যে একজন চাঁদাবাজি করে ধরা পড়েছে বিএনপির নেতা, তখন হাইকমান্ডের লোকজন বলে, আরে কি চাঁদাবাজি করো, একটু রয়ে সয়ে খাইতে পারো না, হিসাব নিকাশ করে আস্তে আস্তে খা। দেখেন না ভিডিও ভাইরাল হয়, ভাগ বাটোয়ারা করে খা, আস্তে আস্তে খেতে হবে। আর খাইছো ধরা পড়ছো কিভাবে, এখন তো আমরা বিপদে পড়ছি, কি আর করবো, থাক মন খারাপ করিস না, কিছুদিন একটু নিরিবিলি